নমস্কার। অনলাইন থিয়েটার টিউটোরিয়াল আপনাদের সকলকে স্বাগত। আপনারা সকলেই অপেক্ষা করে আছেন, অনেকে মানে একদম ঝড়ের বেগে আসতে শুরু করে দিয়েছেন। আমরা লেট করেছি 10 মিনিট, একটা টেকনিক্যাল সমস্যা হয়ে গেছিল। এবারে ঝড়ের বেগে আমাদের এই সেশনটা চলবে। আজকে এই অনলাইন টিউটোরিয়ালে সেকেন্ড ফেজ ফোর্থ সেশনে আমাদের সঙ্গে আছেন নির্দেশক অভিনেতা শ্রী গৌতম হালদার। স্যারকে ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমাদের এই ভালোবাসার সাথে দেওয়ার জন্য। আর আমরা শুরু করে দিচ্ছি। আজকের বিষয় নাট্যাভিনয়, শরীর, কণ্ঠস্বর এবং আবেগ। এই বিষয় নিয়ে উনি বলছেন। আপনারা শুনুন এবং অনেককে শুনিয়ে দিন। শুরু হচ্ছে এত বড় ভাস্ট সাবজেক্ট দিয়েছো, অভিনয়, শরীর, আবার আবেগ, আরেকটা কি বললে? শরীর, কণ্ঠস্বর, আবার কণ্ঠস্বর, আঙ্গিক, বাচিক, আহার্যটাকে পরে ধরবো, মানে যদি আপনার সময় থাকে। এর যে কোনো একটা বিষয়ের একটা কোনো অংশ নিয়ে বলতে গেলেই তোমার জীবন চলে যায় আর কি। এখন সেটা কি করে বলি? আমাকে একটা কথা বলো, শুরুতে কোনো প্রশ্ন বা কিছু এসেছে তাহলে আমার সুবিধা হয়। প্রশ্ন থেকে যদি শুরু থেকে যাচ্ছি। মজুমদার, ধন্যবাদ লাইকটার জন্য। আজ আমাদের শিক্ষার্থী হিসেবে আজ অনেক কিছু পাবো জানি। মানে আপাতত আমরা এগুলোই কোনো প্রশ্ন আসেনি। আপনি শুরু করুন, যদি পরে আমি তাহলে একটা কাজ করো, তুমি প্রশ্ন করো না। প্রশ্ন না করলে বোঝা যাবে না যে এখন কি নিয়ে বলছি, কিসে। এখন শরীর আর গলা আর তারপরে আবার আবেগ, এই তিনটে একসঙ্গে মিলে সবকিছু মিলেই তো অভিনয় হয়। তো গলা কি, মানে যাই আমার ভেতরে যা কিছু ঘটছে, বা আমি যদি অভিনয়ের একেবারে গোড়াতে আসি, অভিনয় কি এবং সেই অভিনয়টা প্রকাশ করতে গেলে আমার কিভাবে প্রকাশ করতে পারলে সেটা আরো বেশি করে ফোটে বা প্রকাশ হয়, তার জন্য নানা ধরনের চর্চা করতে হয়। সেই চর্চার একটা জায়গা হচ্ছে শরীর, একটা জায়গা গলা, আর এর থেকে সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে মন বা মননের চর্চা। তাহলে একেবারে বেসিক যদি জায়গায় কোনো যাই, তাহলে অভিনয় কাকে বলে সেই রকম জায়গা থেকে শুরু করলে ব্যাপারটা ধরা যায়। ধরো এই যে আমি কথা বলছি, এখন আমি কথা বলতে বলতে ভাবার চেষ্টা করছি, আচ্ছা কিভাবে বললে কথাগুলো কোনো একটা মানে দাঁড়াবে বা কোথাও একটা পৌঁছবে। এইবারে সেই জন্যই বারবার জিজ্ঞেস করছিলাম যে প্রশ্ন কিছু আছে কিনা। প্রশ্ন না থাকলে এগুলো মুশকিল। মানে তোমাদের বা যারা শুনছে তারা কি ভাবছে তার উপরে নির্ভর করে যে ভাবনাটা কোন দিক দিয়ে যাবে। এবারে গলার চর্চা তো সারা জীবন ধরে। আপনি ভালো আছেন তো স্যার? হ্যাঁ, আমি খুব ভালো আছি, ফার্স্ট ক্লাস আছি। এবং সারাদিন ইনফ্যাক্ট একটু আগেও আমি এই কি বলবো, থিয়েটারের চর্চাই করছিলাম সারাদিন ধরেই, তাই করি আমি। এখন যদি জিজ্ঞেস করো কি চর্চা করি, তাহলে ওই এরকম সময় যখন বাইরে যেতে পারছি না, তখন একা একজন অভিনেতা বা একজন নাট্যকর্মী সে কি করতে পারে সেটা তাকে খুঁজতে হয় এবং সেই রাস্তায় যেতে হয় আর কি। তাই এত বছর করার পরেও সেইটা আমার কাছে রোজকার চর্চা। আর এই সময় বিশেষভাবে সেটা বেশি করে হয়েছে, তার কারণ হচ্ছে যে এই সময় বড্ড নিজের সময় একটু বেশি আছে।
অন্যের সঙ্গে ইন্টারাক্ট করার সময় কম, সেই জন্য এই কি করলাম সকাল থেকে ধরো নতুন ধরনের মুভমেন্ট কিছু প্র্যাকটিস করেছি যেগুলো আমি আজ অব্দি করতে পারিনি, আহ শেখার চেষ্টা করছিলাম, কয়েকটা নতুন রাগ তোলার চেষ্টা করছিলাম, রাগের বন্দিশ যেগুলো আগেও করেছি আবার নতুন করে দেখার চেষ্টা করছিলাম, কতগুলো ছেলে ভুলোনো ছড়া, সেই ছড়াগুলোকে পড়ার চেষ্টা করছিলাম, সেগুলোকে কিভাবে বললে তাতে অনেক বেশি করে মানে দাঁড়ায় সেগুলো করার চেষ্টা। কিছুদিন আগে এই সময়টায় অনেকগুলো ছোট গল্প সেইগুলো নিয়ে কাজ করার চেষ্টা করছিলাম। এটা হচ্ছে আমার কাজ আর কি, মানে এটা এই জন্য বলছি, তুমি শরীর, গলা এবং আবেগ এইগুলোর তো একটা চর্চা লাগে, এই চর্চাটা করতে গেলে মনকে তৈরি করতে হয় প্রথম। এবার মনের ভেতরে যা যা ঘটে, এই সমাজে যা চলছে, চারপাশের মানুষের, পৃথিবীতে যা চলছে, সেইগুলো আমার মনে কিভাবে নাড়া দেয় তার উপরে অভিনয় নির্ভর করে। এবং মন বা মনন তাকে যতখানি আমি, সেটা যত আমার স্পর্শকাতর হবে, সেন্সিটিভ হবে, তার ভেতরে যত ক্রিয়া প্রতিক্রিয়া হবে, তত একজন অভিনেতার পক্ষে সেটা ভালো বলে আমার মনে হয়। মানে তাতে সে বেশি করে কষ্ট পায়, বেশি করে দুঃখ পায়, বেশি করে আনন্দ পায়, বেশি করে রাগ রাগ হয়, সবই তার বেশি বেশি হয় আর কি। এটা হচ্ছে আবেগের কথা বললাম। বেশির কথাটা কেন বললাম, সেটা যদি না হয় তাহলে সে প্রকাশ করাটা তার পক্ষে মুশকিল হয়ে যায়, এটা আবেগের কথা বলছি। এবারে কোনো একটা ঘটনা দেখে ধরো আমার খুব আনন্দ হলো, তাহলে সে আনন্দের প্রকাশ তখনই হবে যখন আনন্দ আমার ভেতরে বেশি হচ্ছে, আবেগে বেশি হচ্ছে, ভাবনায় বেশি হচ্ছে, এবং আনন্দটা প্রকাশ করার নানা রকমের রাস্তা আছে, সেই রাস্তাগুলোই অভিনেতা চর্চা করে। তা আনন্দ হলে কি হয়? আনন্দ হলে কেউ হাত পা তুলে নাচে, কেউ লাফায়, কেউ হো হো করে হাসে, কেউ মুচকি মুচকি হাসি হাসে, কেউ কি বলবো, কেউ একবার হাসতে হাসতে তার পেটে খিল ধরে যায়, এটা আনন্দের প্রকাশ। এইবারে এইগুলো তো করে, এবার এক একজন চরিত্র এক এক রকম করে। এইবারে আমি যে চরিত্রের অভিনয় করছি সে কেমন করতে পারে এইটা বুঝতে হয়, বুঝে সেই অনুযায়ী প্রকাশ করা আর কি। আবার কষ্টের ব্যাপারেও তাই, আমার কষ্ট হলো, একজন হু হু করে কাঁদছে, একজন চুপ করে গুম হয়ে আছে, একজন চিৎকার করে কাঁদছে, আর একজন বিনিয়ে বিনিয়ে কাঁদছে, এই যে নানা রকমের কান্না, আবেগ, এবারে এইগুলোকে প্রকাশ কিভাবে করতে পারে একজন অভিনেতা, তখন অভিনেতার শরীর, গলা এগুলো খুব সচল থাকতে হয়, সচল সে কিভাবে রাখে, এইবারে সেটা তার চর্চা, সেটা সারা জীবনের চর্চা, কিভাবে সে সচল রাখবে। তারই জন্য নানা রকম মেথড আছে আর কি, নানা রকম সারা পৃথিবীতে এত বছর ধরে অভিনেতারা করে এসেছেন, তো সেইগুলো চর্চা আমি করি আর কি। এবার আমি যেগুলো করি সেগুলোই যে কাউকে করতে হবে তার কোনো মানে নেই, কিন্তু এইগুলো করে আমার অন্তত মনে হয় আমার বেশ উপকারী হয়েছে। একটা প্রশ্ন, কোথায় কে আমরা আমরা কিভাবে ব্যবহার করব চরিত্র তৈরির ক্ষেত্রে? আবার বলো। কণ্ঠকে আমরা কিভাবে ব্যবহার করব চরিত্র তৈরির ক্ষেত্রে? কিভাবে ব্যবহার করব, তারপরে কি বললে? একটি চরিত্র তৈরির ক্ষেত্রে। চরিত্র তৈরির ক্ষেত্রে বাবা, সে এবার চরিত্রটা কেমন তোমাকে বুঝতে হবে। এবারে কেমন চরিত্র সে, ধরো আমি, মানে এগুলো তো সব তো এমনি অফ হ্যান্ড বলা, ধরো সে খুব খুব হাসি খুশি চরিত্র, তাহলে যদি সে হাসি খুশি চরিত্র হয় তাহলে সে যখনই কথা বলছে তখন তার এই কথা বলার ভেতরে সবসময় সে যে কোনো কিছুতে মজা পাচ্ছে আর কি, যে কোনো কিছুতে ভালো লাগছে তার, এইরকম একজন চরিত্র। তা সেই যদি বলে এই আমাকে এক গ্লাস জল দিবি, তা জলটাও সে এরকম করে বলছে, সে কখনই বলছে না এই আমাকে এক গ্লাস জল দিবি, এইভাবে বলছে না। তো এবার এবার এই হাসি খুশি চরিত্র যদি বলে ও মা তোর হাতটা পুড়ে গেল বলে, তখন তার মুখে যদি হাসি হাসি থাকে তখন তোর মনে হবে কি বাবা, তখন চরিত্রটা ঝামেলা হয় আর কি। মানে কিন্তু সে কিন্তু পুড়ে গেছে বলে সে কিন্তু খুব আনন্দ পেয়েছে তা নয়, কিন্তু তার মুখটা ওই রকমই হাসি খুশি, ই বাবা এরকম করে কেন ভুলটা করলি, হাতটা পুড়ে গেল, আয় 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 এখানে আয়, বার্নার লাগিতে আয়, এ বাবা, এই যে এবার হাসি, এবার এই একই ক্যারেক্টার, এবার এই ঘটনাটাই যদি একজন গম্ভীর লোকের ক্ষেত্রে হয় তখন সে বলবে ধরো এই আমাকে এক গ্লাস জল দাও তো, রাখো এখানে জলটা রাখো,
হাতটা পুড়িয়ে ফেললে, কি করে পোড়ালে? এইরকম করে এরকম অসাবধানী হয়ে চললে হাত, কখন হাত তো পুড়বেই। আশ্চর্য, কতবার বার করে বলেছি। এবার একটা গম্ভীর চরিত্র, এবার এই যে দুটো গলা আলাদা হয়ে গেল। এইবারে যদি কোনো ন্যাকা চরিত্র হয়, ন্যাকামি করে যে, তাহলে এই তুই আমায় এক গ্লাস জল দিবি, এই রাখ না এখানে বাবা। ও বাবা, জলটা দিতে দে, দেখো জলটার ভিতরে আবার কাঁচের গ্লাস দিয়েছে, আবার সঙ্গে আবার বাতাসা, বাবা বাবা পারি না। ই মা, তোমার হাত পুড়ে গেল বাবা, তো কতবার ধরে তোকে বারণ করে রেখেছি। তো গলা পাল্টে যাচ্ছে, এবারে একটা চরিত্র অনুযায়ী পাল্টে যাচ্ছে। এইবারে কিন্তু ব্যাপারটা সোজা নয়, তার কারণ হচ্ছে এই যে পাল্টাচ্ছে গলা, এই গলাটা পাল্টানোর ক্ষেত্রে এটার একটা দীর্ঘ চর্চা করতে হয়, দীর্ঘ চর্চা। এবারে সেইটা কিভাবে করবে, মানে আমি পাল্টাতে চাইলেই তো আমার ইচ্ছে মতো পাল্টাবে না সে, যদি না আমার গলা যথেষ্ট, কি বলবো, গলার ভেতরে ফ্লেক্সিবিলিটি থাকে বা ফ্লুইডিটি থাকে, না থাকে, তাহলে তো আমি পারবো না করতে। খুব সচল থাকতে হয় গলাকে। সেই সচল করার নানা রকমের নিয়ম আছে, নানা ধরনের রাস্তা আছে। একটা সোজা রাস্তা হচ্ছে হারমোনিয়ামে প্র্যাকটিস করা, একটা সোজা, একেবারে সোজা রাস্তা। আর এক রকম রাস্তা আছে যে শুধু হারমোনিয়ামে তো নয়, বিভিন্ন স্বরের নোটের কম্বিনেশন, এইগুলো করা যায়। এবার নোটের কম্বিনেশন যদি বলি, তাহলে সেইটা আবার বেশ কঠিন ব্যাপার আর কি। নোট মানে কি, স্বর মানে কি, তাকে চিনতে হয়। এইরকম করে চলে আর কি, মানে একই কথা নানা রকম করে বলা যায়। খুব বিখ্যাত একটি কথা আছে, একজন খুব বড়, আমাদের ভারতবর্ষের তথা পৃথিবীর একজন বড় অভিনেতা, বাংলার অভিনেতা, তিনি বলেছিলেন আমাদের লোকে এত পছন্দ করে কেন জানো, মানে অভিনেতাদের, তার কারণ হচ্ছে আমরা একই কথা 10 রকম করে বলতে পারি আর কি। তাই নিচে একটা স্যার, বলো। যেখানে রিহার্সাল বন্ধ, আমরা ঘরে বসে নিজেদের অভ্যাসের মধ্যে সে ব্যাপারে যদি কিছু বলেন। যেখানে রিহার্সাল বন্ধ, সেখানে সেখানে আমরা ঘরে বসে কিভাবে নিজেদের অভ্যাসে থাকবো, সে ব্যাপারে যদি বলেন প্লিজ। হ্যাঁ, আমি কিন্তু এটাই এতক্ষণ ধরে বলছিলাম। হ্যাঁ, এইখানে লেখা আছে, দেখুন, আপনি দেখতে পাবেন। ও, তাহলে আবার চশমা পড়তে হবে, নাহলে দেখতে পাবো না, এত ছোট লেখা তো। হ্যাঁ, এই এত ছোট লেখা বুঝতে পারবো না, আমি তো ল্যাপটপে নেই, আমি তো ইয়েতে আছি। আবেগ, কণ্ঠস্বর সঠিকভাবে কিভাবে করবে? আবেগ, কণ্ঠস্বর এসবের চর্চা, এসব। এই তো সেটাই বলছি, কণ্ঠস্বরের চর্চা। যেমন ধরো, তুমি তো সারগম তো তোমাকে করতেই হবে, এবং কিভাবে বললে সুবিধে হয়, ধরো সা বাজছে, এবারে একজন লোক গম্ভীর ভাবে কথা বলে, তো আমি ধরো এখানে কথা বলি, এইখানে কথা বলে যাচ্ছি, এখানে নর্মালি আমি এরকম করে কথা বলি, কিন্তু আমি যখন কোনো গম্ভীর লোকের কথা বলবো, ভাবে কথা বলছি, তাহলে সে ধরো এইভাবে, কিরে কেমন আছিস, অনেকদিন পরে তোর সঙ্গে দেখা হলো, বাহ, শুনে বেশ ভালো লাগছে, তুই এখন চাকরি বাকরি পেয়েছিস, বাহ। এই যে নিচে যে গলাটা নেমে এলো, এইটা কিন্তু চর্চা করতে হলো। অথবা কেউ যদি এমন কোনো ছেলে বা মেয়ে হয় যে একটুখানি উঁচু স্বরে কথা বলে, তাহলে আরে অনেকদিন পর দেখা হলো তোর সঙ্গে, কেমন আছিস, হ্যাঁ, এত তোর কোনো খবরই নেই, বম্বে গিয়ে চলে গেলি, তারপর থেকে কোনো পাত্তাই নেই, আরে আয় 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 চা খাবি, বস। এবারে দেখো, এটা সবটা উপরে করছি, তার মানে কি, আমি এই স্বরগুলোকে, এগুলোকে প্র্যাকটিস করেছি, সেই জন্য সহজে উপরে উঠছে, নামছে। কি করে প্র্যাকটিস করেছি, এই যে
সা নে দা পা, এবার সান সা নে দা পা মা পা গা মা পা গা মা গা রে সা নে সা গা মা ধা পা। এই এবার যেখানে খুশি সেখানে আমি স্বরটা ব্যবহার করে করতে পারবো আর কি। এটা প্র্যাকটিস না করলে তো হবে না। এবারে আমি এই যে স্বরের প্র্যাকটিস করেছি গানের মাধ্যমে, সেইটা আমাকে খুব লাভ দিয়েছে বা সুবিধে করে দিয়েছে, যে চটপট স্বর চেনার জন্য আর কি। তো সেইভাবে করেছি। এবার যদি বলি যে শরীরের চর্চা, তা শরীরের চর্চা এসব মানে ভারতের নাট্যশাস্ত্র থেকে শুরু করে সব জায়গাতেই শরীরের ব্যাপারে বলছেন যে তোমাকে শরীর তো তৈরি করতে হয়, এবং অভিনয়ের সঙ্গে নাচ অঙ্গাঙ্গি ভাবে যুক্ত। তা নাচে যদি যুক্ত হয় তাহলে তোমাকে নাচ শিখতে হয়, খানিকটা মুভমেন্ট শিখতে হয়। এবার অনেকে না শিখেও করে, কিন্তু তার মানে এই নয় যে সে নাচ সম্পর্কে তার কোনো ধারণা নেই বা মুভমেন্ট সম্পর্কে ধারণা নেই। আমি শিখেছি, আমার সুবিধে হয়েছে তাতে, নানা ধরনের মুভমেন্ট, এবং দেখেছি সেগুলো শরীরকে নানাভাবে খেলাতে সচল করতে তোমায় বেশ সাহায্য করে আর কি। তো সেই জন্য নাচ শিখতে পারে সে। কিন্তু সবচাইতে বড় কথা আসলে নাচও শেখো আর গানও শেখো, সেইগুলোকে কিভাবে তুমি তোমার অভিনয়ে ব্যবহার করবে সেইটা কিন্তু মননের ব্যাপার, আর সেটা বুদ্ধিরও ব্যাপার। আর তার সঙ্গে আরো অনেক কিছু যুক্ত আছে, কেন করবে কি জন্য করবে সেইগুলোকেও ভাবতে হয়। আহ উম, মানে থিয়েটার তো এক অর্থে খানিকটা ইন্টেলেকচুয়ালি বটে, যাতে বুদ্ধির চর্চা আছে আর কি, আবেগের চর্চা আছে, জীবনের চর্চা আছে। তা আমি যাই যে শিল্পই, অভিনয় শিল্প, তা যদি শিল্প হয় অভিনয়, তা তার মধ্যে তো এই নানা ধরনের শিল্পের সমাহার হয়। হম। তো কবিতা পড়াও একটা তার ভেতরে জায়গা, বড় জায়গা। তাই সবগুলোকে নিয়ে আসলে অভিনয় করতে হয়। তখন কিন্তু মুশকিল হয় যে অভিনয় যদি সেন্টারে না থাকে, ফোকাসে না থাকে, তখন হয় নাচটা আলাদা হয়ে গেল, গানটা আলাদা হয়ে গেল, কবিতা বলাটা আলাদা হয়ে গেল, অভিনয়টা আর হলো না আর কি। এই সবগুলোকে নিয়ে আসলে ফোকাসে থাকতে হয় অভিনয়কে। আমি শুনতে পাচ্ছি না, মাইক তো আমি শুনতে পেলাম, পাচ্ছিলাম, এতক্ষণ শুনতে পাচ্ছিলাম। না, আমার তো হেডফোন নেই। এবার শুনতে এবার হ্যাঁ, পাচ্ছেন? এবার শুনতে পাচ্ছি, হ্যাঁ বলো। হ্যাঁ, ডায়ালগের সঙ্গে চোখের এক্সপ্রেশনটা একসাথে কিভাবে মেলাবো? আমি তো মনের জায়গা থেকে, চোখের এক্সপ্রেশন আর ওরকম তো আলাদা করে কিছু হয় না। তোমার শরীরে যদি যে কথাটা বলছো, সানস্লাভস্কি যেমন বলেছেন না, যে তুমি কি বলছো, কেন বলছো, কিভাবে বলছো, তা এইগুলো একটুখানি জানতে হয়, পড়তেও হয়। মানে একটা ডায়ালগ আছে, সেই ডায়ালগটা এইটা লেখা আছে, ধরো লেখা আছে যে আরে দাঁড়িয়ে আছো কেন, চেয়ারে বসো। এটা ডায়ালগ, এটা লেখা, এটা কি, এবার এটা তুমি কেন বলছো প্রথমে ভাবতে হয়। তো হয়তো ছেলেটি অনেকক্ষণ ধরে বা মেয়েটি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, তোমার দেখে কষ্ট হয়েছে তাই বলছো। এই যে কষ্ট হয়েছে, তার মানে তুমি একটা অনুভব করলে, এ কি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছো কেন, বসো বসো, এরকম করে বললে। এইবারে আহ কিভাবে বলছে এবারে আসছে, এবার এই ভাবটা নির্ভর করছে। ধরো তোমার ওকে দেখে ভাল লাগছে না, যে যে দাঁড়িয়ে আছে, তাকে তুমি কিভাবে বলবে। আর দেখে মনে হচ্ছে যে সে খুব কষ্ট পাচ্ছে, দুটো আলাদা। তা যাকে যে দাঁড়িয়ে আছে তাকে তোমার ভাল লাগছে না, তাহলে "এ বাবা, অনেকক্ষণ দাঁড়িয়ে আছে কেন, তো বসো।" হুম, মানে তুমি বসতে বলছো না আসলে। তা আবার ধরো যে যে এসছে সে হয়তো কোনো শ্রদ্ধেয় ব্যক্তি, কোনো গুরুজন, তখন আরে দাঁড়িয়ে আছেন কেন, বসুন। হ্যাঁ হ্যাঁ বসুন। এই মুহূর্তের ভেতরে গলা অন্যরকম হয়ে গেল, চোখ টোক ভেতর সমস্ত পাল্টে। এবার চোখ তো আলাদা করে পাল্টায় না, কথা হচ্ছে যে তোমার মনে যা ঘটছে সেই মনের অনুভবের প্রকাশ তোমার সমস্ত শরীর দিয়ে হয়। শরীরের একটা অংশ হচ্ছে চোখ, মুখ, নাক, এই কান, মানে সব, তার মানে সবকিছু ভেতরে খেলা করে আর কি। আহ
এইবারে আমার চোখ আমি বেশি করে ব্যবহার করব কিভাবে, তাহলে এই চোখের এক্সারসাইজ আছে নানা রকম, সে নাচেও আছে। আমি চোখের মনে কি এরকম করে করবো, কি এরকম করে ঘোরাবো কি না, এরকম নানা ধরনের হয় আর কি। ভুরুর এক্সারসাইজ আছে, কিন্তু সেগুলো শুধুমাত্র মেকানিক্যালি ফলো করলেই হয় না। আসল কথা, থিয়েটার বা অভিনয় করতে গেলে তোমার সবচাইতে প্রথমে যে দিকটা দৃষ্টি দিতে হবে সেটা হচ্ছে তোমার মন, মনন, তোমার ভিশন, স্বপ্ন, আবেগ, সবটাই কিন্তু অন্তর্গত ব্যাপার আর কি। তুমি বাইরে যা দেখছো, যা শুনছো, তার সঙ্গে তোমার ক্রিয়া প্রতিক্রিয়া কি হচ্ছে তার উপরে তোমার অভিনয় নির্ভর করছে আর কি। বোঝা গেল? হ্যাঁ, বলো। আর একটা প্রশ্ন হচ্ছে, যে চরিত্রে কণ্ঠস্বরের ব্যবহার নেই সেই সব চরিত্রে শুধুমাত্র চরিত্র ব্যবহার করে কিভাবে আবেগের বহিঃপ্রকাশ করা যাবে? হ্যাঁ, এবারে আমার আবেগ মানে কি, ভেতরে তোমার অনুভব থেকে আবেগ তৈরি হয়। আবেগ তো একটা ভেতরে তৈরি হয় গতি, এবং আবেগ কিন্তু শরীরেই তৈরি হয়। আর শরীরের একটা অংশ হচ্ছে গলা। এবারে গলা ছাড়াও তো পুরো শরীর আছেই তো। এবার এইভাবে এরকম তাহলে আমি যদি কথা বলতে পারছি না, কিন্তু আমার যা ভেতরে যা ঘটার সেটা তো ঘটছেই। এবারে আমি আমার খুব রাগ হয়েছে, তাহলে আমার যদি সত্যি ভেতরে রাগ না হয় তাহলে অভিনয়টা করতে পারবো না। এবারে আমার রাগ হয়েছে, আমি তাকিয়ে আছি আর ভেতরে রাগটা হচ্ছে, কোনো ডায়ালগ নেই, তাহলে যদি সত্যিই রাগ হয় আমার, তাহলে কিন্তু সেটা দেখা যাবে পরিষ্কার, এবং লোকে অনুভব করবে, শুধু দেখতে পাওয়া নয়, অনুভবও করবে প্রচন্ড, যে দেখেও সহ্য করতে পারছে না কিরকম রাগ হয়েছে। আবার তোমার ধরো উম তোমার দেখে তোমার লজ্জা লাগছে, তা তোমার সত্যি যদি ভেতরে লজ্জা ঘটে তাহলে তোমার সেটা শরীরে আসবেই, এবং তার নানা রকমের প্রকাশ হবে। আর এখন তো এইটুকু ছোট পর্দায় পুরো শরীরটা নিয়ে ডিসপ্লে করা যাবে না। এগুলো যখন এমনি আমি থিয়েটারের ওয়ার্কশপ করি, বা আমার দলেও যখন করি, বা আমিও অনলাইনে করবো এরপরে, ভাবছি যদি বেশি দিন এরকম করে হয়, তা তখন দেখা যাবে যে কিভাবে পুরো শরীর নিয়ে কাজ করা যেতে পারে আর কি। এখন তুমি করলেও তুমি বুঝতে পারবে না, বা যে করছেন প্রশ্ন সে শুধু এইটুকুই তো দেখছেন। এবারে তো এবার কারো খুব লজ্জা হয়েছে, সে যদি সত্যি লজ্জা পায় এবং যদি কোনো কথা না বলে, তো বোঝা যায় যে সত্যি লজ্জা হয়েছে, অথবা খুব কষ্ট পেয়েছে সে, কোনো ডায়লগ নেই। কি হয়ে গেল? দেখতে পাবেই লোকে। যদি তোমার ডায়লগ নাও থাকে তাহলে সবই চলে যাবে। এবার এইটা ভেতরে ঘটানোটাই হচ্ছে একজন অভিনেতার কাজ। সে কিভাবে ঘটাচ্ছে, কি ভাবছে সে মনের ভেতরে, যাতে তার এগুলো ঘটছে। সেই তার মানে বললাম, ওই যে অভিনয় মানে মননটাই আসল, এবং তার সেই মনের সেই নানা রকমের রূপ প্রকাশ করাটাই হচ্ছে অভিনেতার কাজ। কি করে প্রকাশ করবে তার জন্য সব শেখা। কিন্তু ধরো তোমার ভেতরে কিছুই ঘটছে না আসলে, মানে তুমি একটা কষ্টের দৃশ্য দেখে তোমার কষ্ট হচ্ছে না, বা কিছুই হচ্ছে না, রাগও হচ্ছে না, অনেকের কষ্টের দৃশ্য দেখে আনন্দ হতে পারে, যেন আমার শত্রুর খুব কষ্ট হয়েছে, আমার মনে হতে পারে বাহ বেশ ভালো হয়েছে, এই যে খুব ভালো হয়েছে,
তাই না? তো এগুলো ঘটা ভেতরে। এবারে এই ঘটাগুলো যদি না ঘটে ভেতরে, তাহলে তুমি ডায়লগ বলো আর না বলো, তুমি যাই করো না কেন, তোমার কিছু মানে তখন অভিনয় হবে না। আর অভিনয় যদি সে অভিনেতা যদি ভেতরে তার এগুলো তৈরি করার চর্চায় থাকে, তাহলে সেগুলোকে প্রকাশ করার জন্য এই সব যে শেখার কথা বলছি, ভেতরে না ঘটলে শিখে কোনো লাভ নেই। কাজে আসল কথাটাই হচ্ছে আমার একটা প্রশ্ন যেটা হচ্ছে, অভিনয়টাকে সচেতন মনে করা উচিত নাকি একদম অবচেতনকে ব্যবহার করা উচিত? দুটোই, দুরকমই। আমি সচেতন ভাবেই তো একটা জিনিস দেখছি, তারপরে আমি অবচেতনে প্রবেশ করার চেষ্টা করছি। কিন্তু মুশকিল হচ্ছে অবচেতনে প্রবেশ করাটা খুব ডিফিকাল্ট, আবার ডিফিকাল্ট বলেই, খুব কঠিন বলেই আবার সবচাইতে বেশি প্রকাশ করে অবচেতনই, সেটাও ঠিক। তো প্রত্যেক বড় অভিনেতার আকাঙ্ক্ষা বা ইচ্ছে হচ্ছে সবসময় অবচেতনে প্রবেশ করা, এটা তার ইচ্ছে। সে মাঝে মাঝে পারে, মাঝে মাঝে পারে না। এইটাই হচ্ছে অভিনেতার, কি বলবো, শক্তি। যে যত বেশি পারে অবচেতনে প্রবেশ করতে, সেই স্তরে গিয়ে কাজ করতে। অবচেতন মানে কিন্তু সে অনেক কিছু জানেও না, তখন সে করে ফেলছে, খানিকটা আবছা আবছা বুঝতে পারে, কিন্তু তাকে সচেতন ভাবেই অবচেতনে ঢুকতে হয়। এইটা বড় কঠিন ব্যাপার, বড়ই কঠিন ব্যাপার। মানে সাধারণ অভিনেতারা এগুলো পারবে না। এমনি অভিনেতা যারা বলা, এগুলো একটু এগুলো এসব বড় অভিনেতারা খানিকটা, মানে এগুলো স্যার এই চর্চাটা বই পড়ে নাকি না কোনো প্র্যাকটিস করে? হ্যাঁ, প্র্যাকটিসই তো, কিন্তু প্র্যাকটিসটা কিভাবে? আমি সহজে বলতে পারি, ধরো ধরো তুমি পায়ে তাল দিচ্ছ, হাতের মুদ্রা করছো, আবার একই সঙ্গে গান করছো। এটা কিন্তু একটা একটা এক একটা জায়গা কিন্তু অবচেতনে ঢুকে যাচ্ছে। মানে তখন তোমাকে, ধরো তুমি যখন গান নাচতে নাচতে গাইছো, তখন তোমার নাচের কথা অনেক সময় মনে থাকছে না। এই যে মনে থাকছে না, গান গাইছো কিন্তু নেচে যাচ্ছ, তার মানে তোমার নাচ কিন্তু অবচেতনে আছে। তা সেটা তুমি প্র্যাকটিস করেই করেছো। যে পেরেছে করতে, সে প্র্যাকটিস করে করেছে। আবার ধরো গান গাইছে, নাচছে, এবং তার সঙ্গে সে কেঁদেও ফেলছে। এই যে কেঁদে ফেলছে, তার মানে সে আবেগের আরো গভীরে যাচ্ছে। তখন কিন্তু সে ভুলে যাচ্ছে তার গলাটা কেমন অন্যরকম হয়ে গেল। আরে নাচের এই ভঙ্গিটা সে কিন্তু প্র্যাকটিস করেনি, কিন্তু হয়ে গেল। এই যে মানে প্র্যাকটিস করার পরেও তার ভেতরে ঢুকে যাওয়া, এইগুলো অবচেতনে সে, এটা মানে খুবই চর্চার বিষয় আর কি। মানে কঠিন এবং কষ্টকর চর্চা। এবং কষ্টকর এই জন্য বলছি, আগের থেকে বলে রাখা ভালো, তোমার যদি আনন্দ না হয় এগুলো করতে, তাহলে তাহলে তুমি এটা শিখতে পারবে না। মানে এটা এই রাস্তাটা এতটাই যন্ত্রণাময় এবং কষ্টের, হ্যাঁ, তোমাকে এই চর্চার ভেতরে আনন্দ পেতেই হবে, না হলে করে উঠতে পারবে না। কেন, প্রত্যেক দিন আহ কি করে আহ, এই চর্চা করে যাবে তুমি বছরের পর বছর ধরে? কিছুদিন করার পরে মনে হবে যে দূর, এই তো অনেক হয়েছে, অনেক কিছু শিখে গেছি। এই অমুকটা একটু শিখেছি, একটু একটু করেছি, ব্যাস হয়ে গেছে, আমার হয়ে গেছে। আবার কি, দু তিন রকমের অভিনয় পারি, ব্যাস হয়ে গেল। তো অবচেতনে এগুলো বেশ গভীর গাঢ় কথা আর কি, যেটা যেটা প্রায় সাধনা করতে হয় আর কি। তুমি বড় অভিনেতাদের অভিনয় দেখলে বুঝতে পারবে যে কিছু কিছু জিনিস হচ্ছে, যা তারা করছে, মনে হচ্ছে যেন তারা এই জগতে নেই। এমন করে করছে মনে হচ্ছে সমস্ত বিশ্ব ভুলে গিয়ে কিরকম করে যেন, কি কি করে যেন ওই ওর ওর ওই ওই সিচুয়েশনে, ওই ওই সময়টা সে ঢুকে গেল। এই যে কি করে যেন হয়ে, কি যেন করছে, এইরকম তোমার অনুভব হবে বড় অভিনেতাদের অভিনয় দেখলে। সেটা সাধারণ অভিনেতাদের অভিনয় দেখলে মনে হবে না। এটা থেকে বোঝা যায়। তখন এই আন্দাজ করতে হয় যে কিভাবে করলো, কিভাবে। আমি তোমাকে যে উদাহরণটা দিলাম সেটা সহজ উদাহরণ।
নাচের সঙ্গে গান করা, গানের সঙ্গে কবিতা বলা, কবিতার সঙ্গে ডায়লগ বলা, ডায়লগ, এই যে সব একসঙ্গে করা, এটা একটা চর্চা। কিন্তু এইটা করতে করতে আবেগের বা অনুভবের অবচেতনে ঢোকাটা সত্যি খুব কঠিন, কিন্তু বড় অভিনেতারা করেন, এটা দেখে বোঝা যায়। মানে আমি দেখে বুঝতে পেরেছি অনেকেই। এরকম একই প্রশ্ন আমাকে অনেকবার আগেও করেছিলেন, তখন আমি একজন দক্ষিণ ভারতীয় রঘু রঘু বলে একজন বিহেভিয়ারিয়াল সাইকোলজির উপরে তিনি কাজ করেন, একসঙ্গে একটা ওয়ার্কশপ করেছিলাম, তা সেও আমাকে এই প্রশ্ন করেছিল, আমিও তাকে করেছিলাম। তারপরে সেও যে উত্তর দিল প্রায় একই রকম, বললো যে আসলে যে পারে সে পারে, যে পারে না সে পারে না, যে করে সে করে, এটা অবচেতনে প্রবেশ করা। যে করতে, তুমি যদি কনসিয়াস হয়ে অভিনয় করো তোমার দেখে বোঝা যাবে যে কনসিয়াস সবসময়। এই ডায়লগটা বললো, এরকম করে তাকালো, এই করলো সেই করলে বোঝা যাবে। কিন্তু দেখবে যারা বেশি অবচেতন নিয়ে কাজ করার চেষ্টা করে, তাদের না তুই ধরে উঠতে পারবে না, আরে বাবা একই সঙ্গে কি সব করে যাচ্ছে, এরকম হবে আর কি। আপনাকে দেখে লাগে। আমার কথা বলছি না, আমি বড় অভিনেতাদের কথা বলছি। না না, আমি আপনাকে দেখেই মনে হয় আপনি আপনার মধ্যে থাকেন না। না না, বল। না আমি ওপরে নমস্কার করলাম কেন বলতো, যে প্রশংসা শুনলে নিজের ক্ষতি হয়, আর যে প্রশংসা করে তার ভালো হয়, যে প্রশংসা করে তার ভালো হয়, আর যে শোনে তার একটা ক্ষতি হবার চান্স আছে। সেই জন্য আমি আমার ক্ষতি না হয় বাবা এরকম করে প্রশংসা করলাম উপরে। ন্যারেটিভ অভিনয় আর ড্রামাটিক অভিনয়, এই দুটোর মধ্যে কি কতটা পার্থক্য? ন্যারেটিভ মানে একটা গল্প বলছে আর কি, কথকতা। দেখো একটা গল্প বলতে বলতে অভিনয় করছে, আর এমনি সাধারণভাবে যেটা মানে আমাদের ইউরোপীয় নাটকের ফর্ম যেটা বা ভারতীয়, সেখানে চরিত্রগুলো কথা বলছে। ন্যারেটিভে একটা জিনিস অ্যাড হয়, সেটা হচ্ছে কি একজন গল্প বলতে বলতে চরিত্র হয়ে যাচ্ছে, চরিত্র করতে করতে গল্প বলছে, এই দুটো সারাক্ষণ চলতে থাকে তার। আর এমনি সাধারণভাবে যে ইউরোপীয় ধারার যে অভিনয় আমরাও করি এখানে, যে স্টেজে যেগুলো করি, তাতে শুধু চরিত্রটাই কথা বলে। তো এই দুটোর থট প্রসেসটা একটু আলাদা, মানে অভিনেতার যে থট প্রসেসে কাজ করবে, সে তার যে চিন্তার স্রোত যেভাবে বইবে তার ভেতরে, সেটা একটু আলাদা। এবং এই খুব সহজে গল্প বলা থেকে এটাও একটু আয়ত্ত করতে হয় আমাদের। এটা আমাদের ভারতীয় ফর্মের একেবারে মানে ভারতীয় বা বাঙালিদের ভেতরে, বাংলার চর্চার ভেতরে এটা খুব আছে, ভারতীয়দের ভেতরেও আছে, ভারতীয় অভিনয়ের ভেতরে। সেটা হচ্ছে গল্প বলতে বলতে চরিত্র করে দেওয়া, চরিত্র করতে করতে, এবং কখনোই বোঝা যায় না যে কখন কোনটা হয়ে গেল। ধরো 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 এরকম, ধরো যে কীর্তনে হয় খুব এধারে গল্প বলছে, এই এক গাঁও ওই এক গাঁও মধ্যে ধুধু মাঠ, ধান কাউনের লিখন লিখি করছে নিতুই পা, এ গাঁও যেন ফাঁকা ফাঁকা, হেথায় হোথায় গাছ, গেউ চাষের ঘরগুলি সব দাঁড়ায় তারই পাঁচ। এটা গল্প বলছে এখানে। সেইখানে এক চাষির মেয়ে, নামটি তাহার সোনা, সাজু বলেই ডাকে সবে, নাম নিতে যে গোনা। তার মানে বলছে ওই গ্রামে একটি মেয়ে আছে যার নাম হচ্ছে সাজু। হ্যাঁ, এবারে বলতে বলতে তার ডেসক্রিপশনে যাচ্ছে, যেতে যেতে সেই ইয়েতে সাজু হয়ে উঠছে। সেইখানে এক চাষির মেয়ে, নামটি তাহার সোনা, সাজু বলেই ডাকে সবে, নাম নিতে যে গোনা।
লাল মোরগের পাখার মতো ওরে তাহার শাড়ি, ভোরের হাওয়া যায় জানবো প্রভাতী মেঘ নারী, মুখখানি তার ঢালো ঢালো ঢোলেই যেত পড়ে, রাঙা ঠোঁটের লাল বাঁধনে না রাখলে তাই ধরে, ফুল ঝড় ঝড় জন্তি গাছে জড়িয়ে কে বাসারি, আদর করে রেখেছে আর চাষিদের ওই বাড়ি, আহা চাষি। এবার এই এই গান করতে করতে বা কথা বলতে বলতে কিন্তু ওই মেয়েটা হয়ে যাচ্ছে, হয়ে আবার ফিরে এলো গল্পে। মানে এই এই যে গল্পে ঢোকা মানে নারেশনে, এবং সেখান থেকে চরিত্রে যাওয়া, আবার ফিরে আসা, আবার যাওয়া, এটা এত সহজে এরা পারে। এই যারা আমাদের কথকথায় অথবা যারা কীর্তনিয়ার, কীর্তন যারা গান তারা, উম বাউলেও আছেন এরকম, এ কথা বলতে 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 চলে কৃষ্ণের কথা বলতে বলতে কৃষ্ণ ভাবে চলে যাচ্ছে। এই 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 এইগুলো একেবারে ভারতীয় জায়গা। তো এটা এটা এটার একটা বিশেষ মনের ভাবের এটা যেতে হয়, একই সঙ্গে গল্প বলছি, আবার একই সঙ্গে চরিত্র হয়ে যাচ্ছি। মানে কারুর সঙ্গে কারুর, মানে এই দুটো ভাবের সঙ্গে কখনো মাঝখানে কাটা নেই। ইউরোপিয়ান অভিনয় বা আমরা যখন স্টেজ, তাতে কি হয় অনেক সময় একটা চরিত্র থেকে আরেকটা চরিত্র যেতে গিয়ে মাঝখানে না জার্ক হয়, মানে এটা এই চরিত্র, এটা এই চরিত্র, আলাদা আলাদা। কিন্তু এই এই ভারতীয় বা বা এই যে আমাদের একেবারে বাংলার অভিনয়ের এই যে ধারা, এই ধারার ভেতরে না কোনো কোনো মাঝখানে কোনো ইয়ে নেই, জার্ক নেই। মানে একটা থেকে আর একটা খুব অনায়াসে সে যাতায়াত করে, গল্প বলতে বলতে চরিত্র, চরিত্র করতে করতে গল্প, অনায়াসে। আর সেটা কিন্তু মনের জায়গা থেকে তৈরি হয়, ভাবের জায়গা থেকে তৈরি হয়। এটা একেবারে আমাদের নিজস্ব ভাব, খুবই খুবই দামি এবং খুবই গভীর ভাব এটা। আমার ভারতীয় অভিনয়ের বা বাংলা অভিনয়ের যদি বলি আর কি, করা সহজ নয়, কিন্তু আবার সহজ। কেন সহজ? মানে তাদের পক্ষেই সহজ যারা আমরা সহজে ভাবে, যারা যে বাঙালি বা যে ভারতীয় এইভাবে বিশ্বাস করে বা ছোটবেলা থেকে এই সংস্কৃতিতে আছে, তার পক্ষে খুব সহজ। কিন্তু যদি কেউ মাথার ভিতরে ঢুকিয়ে নেয় না আমাকে ইউরোপীয় ভাবেই অভিনয় করতে হবে, সেটাই সেরা অভিনয়, তাহলে তার পক্ষে হয়ে গেল, সে আর পারবে না, সে তখন এই জার্ক হবে আর কি। এই তোর কতক্ষণ হলো? অনেকক্ষণ হয়ে গেছে না? কতক্ষণ হয়েছে? সবে 40 মিনিট। 20 মিনিট? এখনই 40 মিনিটের ওপর। না না না, তোর 40 মিনিট বলবে করবে বলেছো। হ্যাঁ বলো। আচ্ছা, গলার প্রজেকশন বাড়াতে আমাকে কিভাবে রেওয়াজ করা উচিত? ভলিউম বাড়ানো, ভলিউম ভলিউম বাড়ানোর তো এই রেওয়াজই। এবারে এগুলো তো আর এগুলো তো এখান থেকে অত সহজে বলা যাবে না, এগুলো সামনে থেকে বললে। থিয়েটার তো একেবারে মুখোমুখি তৈরি হবার ব্যাপার, সেইখানে এই অনলাইনে করা বলা মুশকিল। এখানে ভলিউমটাও আমি বোঝাতে পারবো না। ধরো এই একই জিনিস, এবার ধরো আমি এখানে এই যে সুরটা আছে, এবার এই সুরে আমি কি নানা রকম করে রেওয়াজ করতে পারি। যা যা মন্দির আওয়াজ। এবারে আমি এটা ভলিউম একই একই নোট রেখে ভলিউম বাড়াচ্ছি। যা যা মন্দির আওয়াজ। এবারে আমি এই এই যে এটা চর্চা করছি, টোনাল কোয়ালিটি থেকে শুরু করে ভলিউম সমস্ত পাল্টাচ্ছি একই স্বরে। যা যা মন্দির আওয়াজ। এবারে এর ভলিউম বাড়াচ্ছি, একই সঙ্গে এটাকে টোনাল কোয়ালিটিটা আরো চড়া মানে ইয়ে ছড়াচ্ছি। জয় জয় রে
যা, আবার আবার সরু যা যা রে। এবারে আমি অন্যরকম নাক ইউজ করে যা যা রে বন মন্দিরবা যা। এইবারে ধরো শোন পাবেগি, এরপরে সা ধরলাম, এবার রেওয়াজ করছি আমি সা। এবার এই সাটা কিভাবে বলবো যাতে আমার গলার নানা ধরনের চর্চা হয়, মানে আমার রেঞ্জ বাড়ে, শুধু স্বরের রেঞ্জ নয়, আমার ভলিউমের রেঞ্জও যাতে বাড়ে। সা, এই সা, সা পাল্টে গেল সা, সা সা। এবার এবার কম থেকে বেশি কি করে করবো, একই জায়গায় সা, একই জায়গায় করছে কিন্তু। এইবারে এটা কিন্তু আমি গান কথা সবের ভেতরে ইউজ করা যায়। কিভাবে যায়, কাহে সতাবে মন মোহন হামে নহক তুমি। ধরো ভীমপালের শ্রী, এটা রাগ, এই রাগের একটা বন্দিশ। বলছে তুমি আমাকে, ধরো রাধা বলছে কৃষ্ণকে, আমাকে এমন, আমাকে আমার আমার আমাকে এত বিরক্ত করো না। কাহে সতাবে, একরকম করে বললো, একই স্বর, কাহে সতাবে, অন্যরকম হয়ে গেল, কাহে সতাবে মন মোহন আমি নহক তুম চর্চা কর সকল নাগর কে নর নারী জন কাহে সা। এবারে এটা খুব সরু গলায় করা যায়, काहे सतावे मन मोहन हमें महक तुम चर्चा कर सकल नागर के नर नारी জন का। এবার গলার রেঞ্জ বাড়াচ্ছি আমি, কাহে সতাবে মন মোহন हमें महक तुम चर्चा कर सकल नागर के নর নারী জন কাহে সতাবে। এই, এবারে এই যে একই একই সুরকে নানাভাবে এই অনুভব দিয়ে আবেগ দিয়ে নানা রকম করে করার চেষ্টা, চর্চা। হো হো কুলীন ঘরানার নবজীবন, হো কুলীন, এবারে ভলিউম কমাচ্ছি, ধরো হো কুলীন ঘরানার নবজীবন, ভলিউম বাড়াচ্ছি, হো কুলীন ঘর, এবার গলা চওড়া করছি এখানটা, হো কুলীন ঘরানার নবজীবন। এই জানি না কিছু বোঝা গেল কিনা, এই নানা রকম করে হলো আর গলার। এবারে এরকম এইখানে কথা বললে কথাগুলোকেও সেরকম করে ব্যবহার করা যাবে আর কোনো এক কাল্পনিক চরিত্র অভিনয় করতে গেলে আমাদের মাথায় রাখতে হবে, ভুল কোন রাজা যাকে আমরা কিছুই জানি না, এই চরিত্র আমি নিজের মতন করে নেব। আমরা কিছুই জানি না এরকম কোনো কিছু নেই। কথাটা হচ্ছে আমরা কল্পনাতে যাই করি না কেন সেটাও কিন্তু আমাদের অভিজ্ঞতায় কোনো না কোনো দিন কোনো না কোনো ভাবে এসেছে। কল্পনাতে যাই যাই কল্পনা করি না কেন, তার কল্পনা করছি মানে এই নয় যে সেটা সত্যি নয়। কল্পনা আমরা কিভাবে করছি, আমাদের অভিজ্ঞতা থেকেই করছি, আমাদের দৃষ্টি যা দেখেছি পৃথিবীতে তার থেকেই করছি। ধরো আমি তো রাজপুত্র নই, রাজপুত্র কোনোদিন দেখিনি, তো এক রাজপুত্র তার পক্ষীরাজ ঘোড়ায় চড়ে আকাশে উড়ে এই দেশ থেকে পার হয়ে বন জঙ্গল নদী নালা পেরিয়ে রাজপুত্র যাচ্ছে রাজকন্যার জন্য। এবারে কোনো এক পাহাড়ের উপর দিয়ে যেতে 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 সে নামলো নিচে, নিচে তার গভীর জঙ্গল, সে জঙ্গলে রাত্রির হয়ে গেছে, একটা গাছের নিচে বসলো, সেখানে এক ব্যঙ্গমা ব্যঙ্গমী ওপরে বসে আছে, তারা রাজপুত্রকে নিয়ে কথা বলছে। এসবের তো কিচ্ছু জানি না আমরা,
মানে সত্যি তো দেখিনি কোনোদিন, কিন্তু দেখিনি কি এই রাজপুত্রকে কেমন দেখতে। আমার অনেক এই জীবনে অনেক কিছু দেখা থেকেই মিলিয়ে নিয়েছি সেই দেখাটা, রাজপুত্র এরকম দেখতে হবে, খুব ফর্সা হবে, আচ্ছা কালো রাজপুত্র হয় না তাও ভাবতে পারি আমি। আচ্ছা এই রাজপুত্র খুব লম্বা, না, না ছোটখাটো, না একদম পুচকে একটা কোন রাজপুত্র, এক বাচ্চা ছেলে রাজপুত্র, কি রকম রাজপুত্র। এই যে এই সব যে এগুলো তো আমরা ভাবছি এবং কল্পনা করছি আমাদের দেখার জায়গা থেকে, কাজে আমরা যাই কল্পনা করি না কেন সবকিছুই কিন্তু এই পৃথিবীতে রিয়ালিটিতে আছে, সেইখান থেকেই করছি কিন্তু আমরা। কাজেই এই নয় যে আমি কিছু দেখিনি তো, আলটিমেটলি কিন্তু আমাদের দেখা থেকেই আমরা সব তৈরি করছি। যে কোনো চরিত্র, হ্যামলেটকে কোনোদিন দেখিনি, ওথেলোকে কোনোদিন দেখিনি আমরা, রবীন্দ্রনাথের রাজাকে কোনোদিন দেখিনি, তাহলে সেই চরিত্রগুলো করছি কিভাবে? আমাদের দেখা মানুষের ছবি দিয়েই তো করছি এবং তাদের মন দিয়েই করছি। ওথেলোর মতো কাউকে না কাউকে তো দেখেছি, রাজার মতো কাউকে না কাউকে তো দেখেছি, একজনকে না হলে 10 জনকে দেখেছি। এর এই জায়গাটা ঠিক রাজার ওর মতো, ওর ওই জায়গাটা রাজার এর মতো, 10 জন মানুষ মিলিয়ে একজন রাজা তৈরি করছি, একজন ওথেলো তৈরি করছি, একটা ব্যঙ্গমা ব্যঙ্গমী তৈরি করছি, অথবা একজন রাজপুত্র তৈরি করছি, অথবা কোন একটি নন্দিনী তৈরি করছি। কেউই তো দেখা নয়, আবার সবাই দেখা। কাজেই কল্পনায় যা করছি আমরা, সেই কল্পনাতেও আমাদের এই জীবনকে দেখার ছবিগুলোই ফিরে ফিরে আসছে। কে কতভাবে দেখেছে এই পৃথিবীকে, এই সংসারকে, এই জগৎকে, তার ওপরেই কিন্তু তার কল্পনা নির্ভর করে, সে কতটা দেখতে পেয়েছে বা কতটা দেখতে চায় সে। একজন মানুষ শুকনো মুখে দাঁড়িয়ে আছে, কেউ কেউ দেখলে এমনি একটা লোক দাঁড়িয়ে আছে উস্কো খুস্কো দাড়ি, চলে গেল। আর একজন তার সামনে দিয়ে তার মনে হলো লোকটা না খুব দুঃখী, আর একজন গেল সে দেখে তার মনে হলো লোকটা না খুব চোর আছে। আর একজন দেখলো তার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলো তার ঘর ঘরের অবস্থা কিরকম, তার বাড়ির অবস্থা কিরকম, তার সংসারের অবস্থা কিরকম, তার মনের এখন ঠিক কি ভাব চলছে, এই লোকটা ছোটবেলায় কিরকম ছিল, কিরকম করে সে বড় হয়েছে, এই সবগুলো অনেক কিছু, আরো অনেক কিছু সে দেখতে পেল। যে এতটা দেখতে পায় বা আরো অনেক দেখতে পায়, আমি যেগুলো দেখতে পাচ্ছি না, সেই রকম যারা দেখে তারাই তো লালন হয়ে যায়, অথবা কবির হয়ে যায়, অথবা গৌতম বুদ্ধ হয়ে যায়, অথবা খুব বড় কোনো অভিনেতা হয়ে যায়, যে এই রকম, যে চৈতন্য হয়ে যায়, নিমাই চৈতন্য হয়ে যায়, যে এতখানি মানুষকে দেখতে পায়। যে তো দেখাটা, এবং সেইটার ইংরেজি একটা শব্দ খুব ব্যবহার হয়, অবজারভেশন। তো সেই শুধু অবজারভেশন বললে হয়তো পুরোটা বোঝা যায় না, দেখার না নানা রকম স্তর আছে। কেউ তাকিয়ে থাকে, আমরা ভাবি দেখছে, দেখছে না। কেউ দেখে, তার, আবার বলি এর না দৃষ্টি আছে, তার মানে কি সে দেখাটা একটু গভীরভাবে দেখছে, তাই না? এইবারে আমরা বলি এর তীক্ষ্ণ দৃষ্টি আছে, মানে কি আমি যা দেখতে পাচ্ছি তার থেকে একটু বেশি কিছু দেখতে পাচ্ছি তীক্ষ্ণ ভাবে, তাই না? তারপর দেখা পাল্টে যাচ্ছে, দেখো। আবার বলছি আর একজন, এর না অন্তর্দৃষ্টি আছে। অন্তর্দৃষ্টি মানে কি সে না আমার ভেতরটা দেখতে পাচ্ছে। এটা কিন্তু বড় বড় মানুষদের থাকে, তারা কিন্তু তোমার ভেতরে দেখে নেয় আর কি, কি তোমার মনে চলছে। হয়তো বড় অভিনেতাদেরও থাকে, অন্তর্দৃষ্টি আছে এর। সে অবজারভেশনের কথাই বলছি কিন্তু স্ট্যানিস্লাভস্কির ভাষায়, কিন্তু আমাদের একেবারে আমাদের আমাদের মানে ভারতীয় কনসেপ্ট, একদম আমাদের বাংলার। আবার ধরো আমরাই বলি এর দিব্য দৃষ্টি আছে, দিব্য দৃষ্টি আছে। এবার এই দিব্য দৃষ্টি কার থাকে, কাদেরকে বলি আমরা? মহাপুরুষদের বলি।
তার মানে দেখো, একই দেখা, একই দৃষ্টি, একই অবজারভেশন, তার নানা স্তর। তার মানে দেখলেই তো হয় না, কতটা দেখতে পাওয়ার চেষ্টা আছে তোমার, আমার, কতটা দেখতে চাইছি আমি, তার উপরেই নির্ভর করে না? এই হুম। এইবারে আমার ক্লাসটা আর শেষ একটা হয়েছে মনে হচ্ছে, 40 মিনিট বলেছিলে। আপনি 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 প্রশ্ন করতে বলেছেন প্রচুর। হ্যাঁ, সে ঠিক আছে, এবারে প্রায় কিন্তু 40 মিনিট হয়ে গেছে তো, 40 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, 40 মিনিট কি বেশি হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা, 8টা বাজে। তাহলে দাঁড়ানো কয়েকটি ইম্পর্টেন্ট প্রশ্ন করছি। একেবারে প্রত্যন্ত গ্রাম বাংলার থিয়েটার দর্শকদের কাছে পৌঁছতে পারে না। আবার বলো। একেবারে প্রত্যন্ত গ্রাম বাংলার থিয়েটার মনস্ক দর্শকদের কাছে আপনি হ্যাঁ, আমি করেছি তো অনেক জায়গায়, আর সেটা তো বেশি ভালো লাগে। তার কারণ হচ্ছে সাধারণভাবে গ্রামের মানুষরা তো অনেক বেশি খোলা মনের হয়, সাধারণভাবে খোলাভাবে প্রকৃতির সঙ্গে যোগাযোগ অনেক বেশি, চোখ অনেক বেশি খোলা, মন অনেক বেশি, সাধারণভাবে বলছি। কিন্তু তার মানে যে গ্রামে চুরি ডাকাতি ছিনতাই নেই তা নয়, তাও আছে, কিন্তু সাধারণভাবে মন বেশি সাদা, সরলতা বেশি, ভালোবাসা বেশি, সাধারণভাবে। তো তাদের কাছে থিয়েটার করলে থিয়েটার অনেক বেশি ডিরেক্টলি, অনেক তাড়াতাড়ি প্রতিক্রিয়া তৈরি করে, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। সেটা তো আমি আমি করেছি, বহুদিন করেছি, নানা সময় করি। আচ্ছা, এবং আমার থিয়েটারে আজও করি। আপনার থিয়েটারে খুব গ্রামীণ কথা থাকে। আপনি গ্রামীণ যে পরিচালনা করেন নয়নাটু আছে, খুব গ্রামীণ দৃশ্য, খুব গ্রামের কথা। সেটার কোনো আলাদা কারণ থাকে, মানে গ্রামের প্রতি ভালোবাসার জন্য কি? আমাদের সারা ভারতবর্ষে গ্রাম কত ভাগ বলো, আর শহরই বা কত ভাগ? শহর তো এইটুকু জায়গা, সারা ভারতবর্ষই তো গ্রাম। একেবারে গ্রামই তো। আমার আমার ভাগ্য ভালো, আমি ছোটবেলাতে অনেক বেশি দিন আমার আমি গ্রামে বেঁচেছি। গ্রামে আমার মামা বাড়িতে, আমার আত্মীয় স্বজনদের বাড়িতে, এবং আমার নিজের বাড়িও ছিল মফস্বলে। গ্রামের সঙ্গে আমার ভাগ্য ভালো, আমার যোগাযোগ বেশি ছিল। মানে ক্ষেত খামার থেকে শুরু করে, চাষের জমি থেকে লাঙল দেওয়া থেকে শুরু করে, গরুর পিঠে চড়া থেকে গরুর গাড়ি চালানো, পুকুর, আলপথ, মাছ ধরা, তাল গাছ, বাবুই পাখির বাসা, বৃষ্টি হলে মাঠের ওপার থেকে বৃষ্টি আসছে দেখতে পাওয়া, এই এরকম বর্ষার কালে, এগুলো ছোটবেলায় এত বেশি দিন ধরে ঘটেছে ভেতরে। তো ব্যাপার কি, যে কোনো মানুষের, বা যারা একটু শিল্প চর্চা করতে চায় আমাদের মতো, তাদের এই ফ্রয়েডের কথায় আছে না, সিগমন্ড ফ্রয়েড, যে শৈশব তাদের ওপরে খুব কাজ করে বেশি। তো হয়তো আমার উপরে শৈশব অনেক বেশি কাজ করে, কেননা যে কোনো আর্টের ক্ষেত্রে মানুষের যা সে এতদিন ধরে তার যে অভিজ্ঞতা হয়েছে, যা শিখেছে, বা যে প্রকৃতির সঙ্গে তার যেভাবে ইন্টারাকশন হয়েছে, সেইটা তার কাজের সঙ্গে বেশি ভাবে প্রতিফলিত হয়, কাজে বেশিভাবে দেখা যায়, হয়তো তাই। তার মানে এই নয় যে আমি শুধুমাত্র গ্রামেরই নাটক করেছি। আমি অনেক শহরের চরিত্র নিয়ে অনেক নাটক আছে আমার। বিদেশি চরিত্র নিয়ে আছে, ওথেলো আছে, দস্তয়েভস্কি আছে, ফিওদর দস্তয়েভস্কি, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, অনেক প্রচুর অভিনয়, যেগুলো শহর কেন্দ্রিক বা শহরের মানুষজনকে নিয়ে। তবে হ্যাঁ,
গ্রাম আমাকে হয়তো শারীরিক বলতে আর কি একেবারে শরীরের অনুভবের জায়গা থেকে হয়তো বেশি টানে, হয়তো হয়তো আমি জানি না, টানে হয়তো। হ্যাঁ, লাইট নেয়ার কোনো সহজ উপায়? জানি না। আর চোখে আলো পড়লে সবচেয়ে আগে বোঝা যায় যে চোখে আলো পড়ছে, তখন এই চোখটাকে এরকম করে বন্ধ না করে চোখটা আলো আশেপাশে আলোটা রাখতে পারলে হয়তো ভালো দেখা যায় যে চোখে আলো পড়েছে। অনেকে চোখে আলো পড়লে চোখটা এরকম করে আটকে দেয়, তাতে আরো বেশি অসুবিধা হয়। আমার মতো অনেক হয়ে অনেক গেছে তোমার সময়। হুম? না না দাঁড়ান, অনেক প্রশ্ন আছে, আমি দেখে না না না, এবারে আমার নিজের কাজ আছে। 1 ঘন্টা তুমি বলেছিলে, হয়ে গেছে 1 ঘন্টা, বলো এটা শেষ, বল। একটা জিনিস জানতে চাই, মননের অনুশীলন কিভাবে করব, কিভাবে নিজের মনের মুক্তি বজায় রাখবো এমন কঠিন সময়। আবার বলো। আমি মিউট করে একটা হাউলি। না না, বলো বলো, আরেকবার বলো, শুনতে পাবো। একটা জিনিস জানতে চাই, মননের অনুশীলন কিভাবে করব, কিভাবে নিজের মনের সুকুমার বৃত্তি বজায় রাখবো এই কঠিন সময়ে। হ্যাঁ, বই পড়ো, বড় বড় লেখকদের বই পড়লে, গল্প পড়লে বোঝা যায় যে আমরা যে সময় এখন কাটাচ্ছি এর থেকে আরো ভয়ঙ্কর সময় অনেক মানুষ কাটিয়েছে আমাদের আগে। তাহলে তারা কিভাবে তাদের জীবন বা মনকে দেখেছে সেইখান থেকে শিক্ষা নেওয়া যায়। আর একটা হচ্ছে, সময় যত খারাপই হোক, ভালোবাসতে তো তোমায় কেউ আটকাতে পারবে না। যত পারো বেশি ভালোবাসো। কি ভালোবাসবে, কাকে ভালোবাসবে, কত মানুষকে ভালোবাসবে, কিভাবে বাসবে, সেটা তোমাদের ব্যাপার, তোমার ব্যাপার। কিন্তু একমাত্র ভালোবাসাই বোধহয় পারে নিজের মনকে শুদ্ধ করতে, নিজেকে আর একটু গভীরে যেতে। ওই যে বললে মননের চর্চা, যে কোনো কিছুই যদি না ভালোবাসা যায় তাহলে চর্চা বোধহয় করা যায় না আর কি। তো আমি যখন একটা বড় কোনো কোনো মানুষের লেখা পড়বো, তার গল্প পড়বো, তখন তার থেকে এটা বোঝা যায় যে সেই মানুষটা কতখানি ভালোবেসে চরিত্রগুলো দেখেছিল, তার জীবনকে দেখেছিলেন বলেই না সে এরকম লিখতে পেরেছে। আর দেখতে পেরেছে কেন সে। এই যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, কি রবীন্দ্রনাথের কথা তো সবাই বলবেনই। এই যে এরা, আর আরো কত বিখ্যাত যারা লেখক, তারা জীবনকে এইভাবে কিভাবে দেখতে পেরেছে কি করে? গভীর ভালোবাসা থেকেই নিশ্চয়ই। তো সেইগুলোই একমাত্র রাস্তা মনে হয় বোঝার। বই পড়ার ওই জায়গা, কেন বই পড়ছি সেটা ভাবতে হয়। বই পড়া মানে তো শুধুমাত্র কতগুলো ইনফরমেশন জোগাড় করা নয় যে অমুকে এই বলেছে তমুকে সেই বলেছে, তাহলে বই পড়ার কোনো মানে হয় না। কোনো বই পড়ে যদি সেইটা আমার উপলব্ধিতে আসে, আমি আমার আশেপাশের পৃথিবীর সঙ্গে মিলিয়ে দেখতে পারি, যদি আমার মনে হয় যে জগৎ সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর আমি পাচ্ছি, আমার নিজের ভাবনার পরিধি বাড়ছে, এবং সর্বোপরি মানুষের প্রতি, আমার পাশের মানুষের প্রতি, কাছের মানুষের প্রতি, সবার, এমনকি দূরের মানুষের প্রতি কোনো না কোনো ভাবে ভালোবাসার বিস্তার হচ্ছে, ব্যাপ্তি হচ্ছে। সেটা না হলে মননের চর্চা হয় বলে আমার মনে হয় না। অনেক ধন্যবাদ। আবার দেখা হবে তোমার সঙ্গে দেখাই হবে। এইবার আমাকে ছুটি দাও। খুব ভাল লাগলো তোমার সঙ্গে এই করে।
হুম, নমস্কার। তোমার কথা শুনতে পাচ্ছি না আমি। হ্যাঁ, তুমি কিছু বলছিলে, শুনতে পাইনি। একটু এই যে শরীর, কণ্ঠস্বর ও ও আবেগ, আবেগ, তা এই তা এই তিনটে আপনি বিষয়কে আপনি একদম একদম বেসিক 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 থিওরি, মানে থিওরি মানে বলতে বলতে প্র্যাকটিক্যাল সবটাই সবটাই মানে একদম সবটাই সবটাই ধরুন ধরুন কণ্ঠস্বরের যে এক্সারসাইজ, ব্রিদিং এক্সারসাইজ, এই এই বিষয়ে বিষয়ে কিছু কি বলেন। বলেন? বললাম তো এতক্ষণ ধরে, এত এত বিস্তৃত ভাবে বললাম তো। কিন্তু ওই মানে কিন্তু ওই শুধু মানে প্র্যাকটিক্যাল ব্রিদিং এক্সারসাইজ, কোনো ব্রিদিং সংজ্ঞা চাইছো, এক্সারসাইজ, কোনো হ্যাঁ হ্যাঁ ডেফিনিশন হ্যাঁ চাইছো? হ্যাঁ ব্রিদিং এক্সারসাইজটা মানে কি কিভাবে। আমি জানি না, আমি জানি না, মানে কেউ এরকম করে দিতে পারে কিনা জানি না, আমার পক্ষে তো সম্ভব নয়। আমার পক্ষে সম্ভব নয়, অত সহজ তো নয়। যদি এতক্ষণ কথা বলে তো যদি কিছু বোঝা যায় তো গেল, হ্যাঁ আর যদি সে না তো বোঝা যায় গেছে, সে একদম বেসিক মানে ওই বই পড়ার মতো আর কি। না। বই আমি তো এইমাত্র বললাম, বই পড়লেও হয় না, বইটা কেন পড়ছি বুঝতে হয়। তেমনি শরীর চর্চা কেন করছি বুঝতে হয়। আমি শরীর চর্চা করলাম, আমি নাচ শিখলাম, কিন্তু কেন, কেন শিখছি সেটা জানতে হয়। গান শিখছি, কেন শিখছি? অভিনয় শিখছি, কেন শিখছি? অভিনয় করে লাভ কি আমার? কেন করতে চাইছি অভিনয়? সেইটা বেসিক। তুই যদি বলে এইটা বেসিক, আমি কেন করতে চাইছি, নিজেকে প্রশ্ন করা, নিজেকে প্রশ্ন করাটাই হচ্ছে একেবারে বেসিক। ভয়েস মডুলেশন এর টেকনিক, ওরম বলা যাবে না, অনেক টেকনিক দেখিয়েছি আমি এখন এইটুকু সময় মনের সঙ্গে কথা বলা। প্রশ্নের ঝড় বয়ে গেছে আপনি। হ্যাঁ, ঠিক আছে। সব তো আজকে হবে না, এবার আমার সত্যি কাজ 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 আছে, আমার একটুখানি অন্য জায়গায় যেতে হবে। এবার আমি তো রাখছি তোমার, হ্যাঁ, ভালো থেকো। হ্যাঁ ঠিক আছে, একদম ঠিক আছে, গুড একদম নাইট। ঠিক আছে, গুড নাইট। ধন্যবাদ। শেষ হলো আজকের এখানে অনলাইন থিয়েটার টিউটোরিয়াল। সঙ্গে ছিলেন অভিনেতা নির্দেশক গৌতম হালদার। এটা আমাদের সেকেন্ড ফেজের ফোর্থ সেশন। আবার পরবর্তী যদি কোনো সেশন হয় আপনারা নিশ্চয়ই আপডেট পাবেন। আমাদের এই পেজটা আপনারা ফলো করুন, আমাদের সঙ্গে থাকুন। আর এই অনুষ্ঠানের মূলত সমস্ত পোস্টার, সমস্ত কিছু ডিজাইন করেছে সুমন পাল, এবং পাবলিসিটি করেছে, প্রচার করেছে স্বাগতা পণ্ডিত এবং দলের আরো অনেক সদস্যরা। নমস্কার, সকলে ভালো থাকুন, গুড নাইট।